ক্লাসে। তো চলুন শুরু করা যাক দশম বিসিএস এর ইংলিশ কোশ্চেন দিয়ে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কম্পেয়ার দ্য সেন্টেন্স। হি ড্যাশ টু সি অ্যাজ ইফ উই হ্যাড বিন এবল টু। এখানে কি হবে? এখানে উড হ্যাভ কাম হবে। কেন? এটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এর গঠন হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট উড হ্যাভ পাস্ট পার্টিসিপল। যেহেতু ইফ ক্লোজটি হ্যাড বিন, এখানে হ্যাড বিন আছে, তাই এখানে উড হ্যাভ কাম হবে। এরপর নেক্সট, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার। এখানে হবে সেভার অ্যাটাক। কেন? রোগের তীব্রতা বা ভয়াবহতা বোঝাতে সেভার অ্যাটাক একটি উপযুক্ত কালেকশন। সেভার অর্থ তীব্র বা মারাত্মক। এখানে তো স্ট্রং অ্যাটাক, সিরিয়াস কাইন্ড, ব্যাড অ্যাটাক, এই তিনটে অপশনের মধ্যে সেভার অ্যাটাকটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। নেক্সট অপশনে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই আস্কড জাবেদ হ্যাড হি পাস্ট। এখানে সেন্টেন্সের মধ্যে কারেক্ট হচ্ছে আই আস্কড জাবেদ ইফ হি হ্যাড পাস্ট। এটি একটি ইনডাইরেক্ট স্পিচ। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব আস্কড এর পরে ইফ বা ওয়েদার বসে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব আস্কড এর পরে কি বসে? ইফ বা ওয়েদার বসে। তার সাবজেক্টিভ ক্লোজ অ্যাসার্টিভ ফর্মে সাবজেক্ট প্লাস ভার্ব হয়। তাই সঠিক বাক্যটি হলো আই আস্কড জাবেদ ইফ হি হ্যাড পাস্ট। এখানে হচ্ছে নেক্সটটাও সেম। চুজ দ্য কারেক্ট আনসার। এখানে ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। এটার রুলসটা আমরা মোটামুটি সবাই জানি। 2 বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে বোঝাতে ইচ ব্যবহৃত হয়। ইচ এর পরে প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব। ইচ এর পরে প্লুরাল কি? নাউন, কিন্তু ভার্বটা হবে আমাদের কি? সিঙ্গুলার। বয়েজের সাথে এস আর গটটা কি? সিঙ্গুলার। নেক্সটটাও চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে হবে দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল। এখানে ব্যক্তিবাচক সাবজেক্ট এর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু ব্যবহৃত হয়। এখানে দ্য ম্যান, এটা হচ্ছে কি? ব্যক্তিবাচক বোঝাচ্ছে, তার জন্য এখানে হু হয়েছে। যদি দ্য ম্যান না হয়, এখানে অন্য কিছু হতো, তাহলে এখানে কি হতো? হুইচ বা দ্যাট, অন্য কিছু এখানে হতো, যেটা এখানে দেওয়া আছে, হুইচ বা দ্যাট। চুজ দ্য কারেক্ট আনসার। হাউ লং ডিড ইউ ওয়েট টিল হি ক্যাম। হাউ লং দিয়ে কতক্ষণ দিয়ে করা হয়েছে, যা একটি সময়কাল জানতে চাওয়া হয়েছে। টিল বা আনটিল দিয়ে কোনো কাজের শেষ নির্দেশ করা হয়। এখানে টিল হি ক্যাম, যতক্ষণ না আসলো। এটি একটি পূর্ণাঙ্গ অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। একই সাথে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে টিল দিয়ে একটা সেন্টেন্সের আনসার পুরো সম্পূর্ণ শেষ করা, আরেকটা এটা হচ্ছে এইটা যে আসার সময়টা নির্দেশ করতেছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স? আই এম নট ব্যাড অ্যাট টেনিস। এটা আমরা সবাই জানি, যে কোনো বিষয়ে দক্ষ বোঝাতে গুড বা ব্যাডের পরে অ্যাট প্রিপোজিশন ব্যবহৃত হয়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিমি অফ জেন্টেল? জেন্টেলের অ্যান্টোনিমি হচ্ছে রুড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল এটা হচ্ছে হাসি খুশি। এইখানে যেহেতু সঠিক উত্তর নাই, তাই এটা বাদ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে ক্যাপাবল, যোগ্য। হু ইজ দ্য অ্যাথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? এ ফেয়ারওয়েল টু আর্মসের অ্যাথর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। এই ফেয়ারওয়েল টু আর্মসটা কত সালের? 1929 সালের। এই আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ের একটি লেখা উপন্যাস এ ফেয়ারওয়েল টু আর্মস। এখান থেকে আমরা একই সাথে কয়টা জিনিস জানলাম? এটা 1929 সালে লেখা হয়েছিল এবং এটা হচ্ছে একটা কি? উপন্যাস। আর এটার প্রেক্ষাপট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। হু ইজ দ্য অ্যাথর অফ অ্যানিম্যাল ফার্ম? অ্যানিম্যাল ফার্মের অ্যাথর হচ্ছে জর্জ অরওয়েল। এটা হচ্ছে ব্রিটিশ লেখক, উনি আমেরিকান না। জর্জ অরওয়েল হচ্ছে ব্রিটিশ একজন লেখক। এটাও একটা উপন্যাস যা রাশিয়ার শাসনের বিরুদ্ধে একটি স্যাটায়ার। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এটার অথর হচ্ছে আবুল কালাম আজাদ। এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন।
হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে কমন নাউন। হোয়াট ইজ দ্য মিনিং অফ এ হোয়াইট এলিফ্যান্ট? এ হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে এমন কোনো বস্তু যা অত্যন্ত মূল্যবান বা ব্যয়বহুল কিন্তু মালিকের জন্য বোঝা বা ঝামেলা স্বরূপ, যা কোনো কাজে আসে না। এ ভেরি কস্টলি অর ট্রুবেলসাম পজিশন। তো এরই মধ্য দিয়ে আমাদের ইংরেজি 16টা কোশ্চেন শেষ হয়ে গেল। আমরা এবার বাংলা সাহিত্যে যাই। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে পর্তুগিজ ভাষা থেকে। আনারস এবং চাবি ছাড়াও আলপিন, আলমারি, সাবান, বালতি ইত্যাদি শব্দ পর্তুগিজ ভাষা থেকে গৃহীত হয়েছে। এখানে আমরা সবাই জানি প্রথমটা আর পরেরটা হচ্ছে হ্রস্বউকার, মাঝখানেরটা দীর্ঘকার, রেপটা হবে হচ্ছে রাষ্ট্রেরটার উপর মুমূর্ষ। এটা প্রায় ভুল হয়ে থাকে সবার। গুরুচণ্ডালী দোষমুক্ত হচ্ছে শবদাহ। কবর নাটকটির লেখক হচ্ছে মুনি চৌধুরী। এটি 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। ইনি 1953 সালে এটি রচনা করেন। উভয়কুল রক্ষা করতে ব্যবহৃত প্রবচন হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে। দুর্বলতা, এখানে শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। কেননা দুর্বলতা হচ্ছে বিশেষ্য পদের সাথে বশত প্রত্যয় যুক্ত হয়, তাই সঠিক শব্দটি হলো দুর্বলতা বশত। আর অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ হলো অনাথা, অনাথিনী নয়, সুতরাং এটাই হচ্ছে সঠিক। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় হচ্ছে ধাতু। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্ন যোগ আকর, এটি স্বরসন্ধি, এটি স্বরীয় যোগ স্বরেয়া সন্ধির সূত্র অনুযায়ী। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? এখানে দ্বিরুক্ত শব্দ বলতে পাকা পাকা আম। বিশেষণ পদের দ্বিরুক্তির মাধ্যমে আধিক্য বা বহুবচন বোঝানো হয়েছে। পাকা পাকা আম বলতে অনেকগুলো পাকা আমকে বোঝানো হচ্ছে, যা বহুবচনের সংকেত দেয়। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক দিয়ে সঠিক? এখানে 4টা অপশনের মধ্যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটাই সঠিক। বাকিগুলোর মধ্যে যত গজ্জে তত বর্ষে না, আর নাচতে না জানলে উঠান ভাঙা নয় বাঁকা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, বিপদ না। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি দ্য জার্নি অফ ম্যাগি এই কবিতাটি তীর্থযাত্রী নামে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি.এস. এলিয়টের এই কবিতাটা দ্য জার্নি অফ ম্যাগি নামে অনুবাদ করেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। এটি 1922 সালে এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয় উল্লাস প্রকাশিত হয়, এবং অগ্নিবীণার দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটা উপন্যাসের নাম। শেষের কবিতা 1929 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত রোমান্টিক উপন্যাস। নামের কারণে এটিকে কবিতা বা কাব্যগ্রন্থ বলে ভুল হতে পারে, কিন্তু এটি একটি কি উপন্যাস। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এখানে 4টা অপশনের মধ্যে নিমরাজি। উপসর্গ শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। নিম একটি ফার্সি উপসর্গ যার অর্থ অর্ধেক। নিমরাজি অর্থ সম্মতি। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতা কে? আব্দুল গফফার চৌধুরী। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। সবাই মনে রাখবেন, আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে রচয়িতা আর বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। সংস্কৃত চন্দ্র শব্দটি প্রাকৃত চন্দ্র এর মাধ্যমে পরিবর্তিত হয়ে চাঁদ হয়েছে। সূর্য, নক্ষত্র, গগন হলো তৎসম শব্দ, সুতরাং চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। চন্দ্র হচ্ছে সংস্কৃত আর চাঁদ হচ্ছে তদ্ভব। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক করেন হচ্ছে গিরিশচন্দ্র সেন। 1886 সালে প্রকাশিত হয় এটি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা গাণিতিক যুক্তিতে যাব। নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা এটা সবাই পারবো। আচ্ছা, কোনো একটি জিনিসের নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে।
যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরো মূল্য কত? আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে আমি যেটা বলি, নির্মাণ খরচ এখানে 100 টাকা দেওয়াই আছে। নির্মাতা 20% লাভে বিক্রয় করেছিল, তাই এখানে 100 সাথে 20 যোগ হলে 120 টাকা। আর খুচরা